হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং এসএসসি জিডি পরীক্ষা 2026কে টার্গেট করে জিকে জিএস থেকে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের সেট নাম্বার 1, আর প্রত্যেক দিন সকাল 9টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিডি পরীক্ষার সেটগুলো পেয়ে যাবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ এসএসসি জিডি পরীক্ষাকে টার্গেট করে জিকে জিএস থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। আজকের প্রথম প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব অর্থনীতির কোন খাতের সাথে অন্তর্গত? দেখো, এগুলো প্রত্যেকটি তোমাদের কিন্তু বিগত বছরের প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নগুলোই তোমরা কিন্তু যদি চর্চা করো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এই 2026 পরীক্ষাতেও। আর এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু বারে বারে পরীক্ষাতে আসে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে সবুজ বিপ্লব এটি কিন্তু কৃষির সাথে যুক্ত, কৃষির সাথে সম্পর্কিত। ওকে, আর সবুজ বিপ্লবের জনককে, সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর স্বামীনাথন। তো পাশাপাশি এই তথ্যগুলো তোমরা কিন্তু মনে রাখবে, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের সংবিধানের 3য় অংশে নিম্নের কোনটি সম্পর্কে উল্লেখ করা হয়েছে? রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশমূলক নীতি, নাকি মৌলিক অধিকার, নাকি নাগরিকত্ব, নাকি মৌলিক কর্তব্য? তো দেখো, মনে রাখবে যে সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে। ওকে, ভারতের সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা 12 থেকে 35 ধারায় উল্লেখিত। নেক্সট দেখো, সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদগুলি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি এর সাথে সম্পর্কিত? অথবা প্রশ্নটি তোমাদের এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে ইউপিএসসি এটি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসেছে, রেলের বিভিন্ন পরীক্ষায়, জিডিতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি দেখা গিয়েছে, প্রচুর শিফটে প্রচুরবার। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 315 থেকে 323 পর্যন্ত। ওকে, সেখানে কিন্তু ইউপিএসসি নিয়ে আলোচনা করা হয়েছে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের কিন্তু ধারা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবিধানের ধারা, এগুলো তোমরা নোট করে রাখবে। যেমন দেখো, মৌলিক অধিকার, এটা আলোচনা করা হয়েছে 12 থেকে 35 নম্বর ধারায়। নেক্সট দেখো, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এটা হচ্ছে 36 থেকে 51 নং ধারায় উল্লেখ করা রয়েছে। মৌলিক কর্তব্য, এটা হচ্ছে 51A ধারায় উল্লেখ রয়েছে। অ্যাটর্নি জেনারেল, এটি হচ্ছে 76 নম্বর ধারায় উল্লেখিত আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটি হচ্ছে 243 নং ধারায় উল্লেখিত আছে। আর নির্বাচন কমিশন, এটা হচ্ছে 324 নম্বর ধারায় কিন্তু উল্লেখিত আছে। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, এটা তোমাদের এখনই আলোচনা করলাম। নেক্সট দেখো, জাতীয় জরুরি অবস্থা 352, রাষ্ট্রপতি শাসন বা কোনো রাজ্যের জরুরি অবস্থা, এটা হচ্ছে 356, অর্থনৈতিক জরুরি অবস্থা, এটা হয়ে যাবে 360, আর সংবিধান সংশোধন প্রক্রিয়া, এটা হয়ে যাবে 368 নম্বর ধারায় উল্লেখিত আছে। ওকে, তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, এবং এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে চর্চা করতে থাকো, কারণ এই টাইপের প্রশ্নগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের যাদের এসএসসি জিডি পরীক্ষা রয়েছে 2026-এ, খুব তাড়াতাড়ি কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে। তো দেখো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের এই পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে মাত্র 299 টাকার বিনিময়ে। এইখানে তোমরা কিন্তু জিকে জিএস, ইংরেজি, গণিত, রিজনিং প্রত্যেকটা বিষয়ে তোমরা সাজেশন পেয়ে যাবে, অধ্যায়ভিত্তিক নোট, ক্লাস, এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমাদের যাদের এই সাজেশনটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9647553612। ওকে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা রেল গ্রুপটির জন্য ফর্ম ফিল আপ করেছো, দেখো আমাদের রেল গ্রুপটির জন্য আরআরবি বন্দে ভারত ব্যাচ সিআরপি একাডেমি তত্ত্বাবধানে শুরু হয়ে গিয়েছে। 20 মার্চ থেকে কিন্তু এই ব্যাচ অলরেডি শুরু হয়েছে, এবং পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু গাইডেন্স থাকবে। ফুল সিলেবাস যেমন জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, রিজনিং, বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। টিসিএস এর সম্পূর্ণ আধুনিক প্যাটার্ন এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে মাত্র 399 টাকার বিনিময়ে। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকটি ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিস নেই, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। আর আমাদের হচ্ছে একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করো তোমাদের যাদের যেটা প্রয়োজন। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এনবিপিডাব্লিউ এটি হলো লৌহযুগের সবথেকে বেশি ব্যবহৃত মৃৎপাত্র। তো এর ফুল ফর্ম কি বা এর পুরো কথাটি কি? সঠিক উত্তর কী হবে এই 4টি অপশন থেকে?
দেখো এই প্রশ্নটিও তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষা যেমন জিডি, রেল গ্রুপ ডি, এনটিপিসি প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এসেছে, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই যে এনবিপিডাব্লিউ এর ফুল ফর্ম হলো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কি? নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে উত্তরাঞ্চলীয় কালো পলিশ করা মৃৎপাত্র। ওকে, এবং এই যে এনবিপিডাব্লিউ এটি কিন্তু লৌহযুগের সব থেকে বেশি ব্যবহৃত মৃৎপাত্র, যার ফুল ফর্ম হলো নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, অর্থাৎ উত্তর অঞ্চলে যে কালো পলিশ করা যে পাত্রগুলো ছিল, মাটির পাত্র, সেগুলোকে বলা হচ্ছে এনবিপিডাব্লিউ। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নলিখিত কোন উদ্ভিদ বিশেষ সহায়তা নিয়ে দেওয়ালে উঠতে পারে? কুমড়ো গাছ, সূর্যমুখী গাছ, গোলাপ গাছ নাকি লেবু গাছ? দেখো এই প্রশ্নটি তোমাদের জিডি 25-এর প্রশ্ন, অর্থাৎ বিগত বছরের তোমাদের কিন্তু প্রশ্ন, আর এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু বারে বারে পরীক্ষাতে আসে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কুমড়ো গাছ। কুমড়ো গাছ কিন্তু একটি লতানো উদ্ভিদ, এটি কিন্তু মানে কোনো গাছের সহায়তা ছাড়া বা কোনো লাঠির সহায়তা ছাড়া এটা কিন্তু উপরে উঠতে পারে না। ওকে, সুতরাং কুমড়ো গাছ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর পাশাপাশি দেখো লেবু গাছ, লেবু গাছ কিন্তু স্বতন্ত্র একটি গাছ, এর কিন্তু কোনো সাহায্যের প্রয়োজন হয় না। গোলাপ গাছ, সূর্যমুখী গাছ এগুলো কিন্তু কোনো সহায়তা প্রয়োজন হয় না। ওকে, একমাত্র কুমড়ো গাছেরই একমাত্র সহায়তা প্রয়োজন হয়, লাঠি অথবা কোনো গাছের তারা কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে উপরে ওঠে। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন। দেখো এটা ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পৃথিবীর কোনটি সর্বাধিক আর্দ্র যেখানে বছরে প্রায় 1080 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়? অর্থাৎ পৃথিবীর সব থেকে বৃষ্টিপাত কোথায় হয়? পৃথিবীর কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? একদম সহজ প্রশ্ন। 4টে অপশন থেকে সঠিক উত্তর হয়ে যাবে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। ভারতে প্রথম এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো প্রথম এশিয়ান গেমস এটি কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে, প্রত্যেক 4 বছর পর পর হয়ে থাকে। তো ভারতবর্ষে প্রথম এশিয়ান গেমস এটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে, নয়াদিল্লিতে। সালটা ছিল 1951 সাল। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি শুধুমাত্র জিডি পরীক্ষা নয়, রেলেরও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বারে বারে এই প্রশ্নটি আসে। এই সালটাও পরীক্ষাতে আসে এবং কোথায় হয়েছিল এই জায়গাটাও কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে মনে রাখবে 1951 সালে, অর্থাৎ ভারতের স্বাধীনতার প্রায় মোটামুটি 4 বছর পর 1951 সালে ভারতবর্ষের নতুন দিল্লিতে এই এশিয়ান গেমস অনুষ্ঠানটা হয়েছিল, এই খেলাটা কিন্তু আয়োজিত হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন। ভারত শাসন আইন যেটা 1919 সালে পাশ হয়েছিল, এটা কোন শাসকের আমলে প্রবর্তিত হয় বা কার আমলে প্রবর্তিত হয়? এই 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? দেখো তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, তারপরে আমার বলা উত্তরগুলির সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1919 সালে যে ভারত শাসন আইনটা পাশ হয়েছিল, এটা হচ্ছে কার আমলে হয়েছিল? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে যে লর্ড চেমসফোর্ড এবং মন্টেগু তাদের আমলে কিন্তু এই ভারত শাসন আইনটা পাশ হয়েছিল। ওকে, তো দেখো ভারত সরকার আইন যেটা 1919 সালে পাশ হয়েছিল, সেটা কিন্তু মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত। ওকে, এবং এটা কার্যকর হয়েছিল 1921 সালে, মানে মোটামুটি 2 বছর পর কিন্তু সেটার কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু পাস হয়েছিল 1919 সালে। এবং প্রশ্নটি তোমাদের এই প্রশ্নটিও পরীক্ষাতে আসতে পারে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার এটি কত সালে পাস হয়েছিল? মনে রাখবে 1919 সালে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন। দেখো এটা সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে, অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব নাকি মুখ্যমন্ত্রী না রাজ্যপাল নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি, এই 4 জনের মধ্যে কার একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের এই বছর জিডি পরীক্ষার জন্য।
তো দেখো এই যে তোমরা জিডি পরীক্ষার যদি PYQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করতে পারো, দেখবে তোমরা কিন্তু এই সমস্ত টপিকগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ওকে, কারণ বিগত কয়েক বছর ধরে কিন্তু এই টাইপের প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসছে এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, মনে রাখবে যে কোনো রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যপাল চাইলে কিন্তু সেই রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারে এবং তার জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে। ওকে, তাহলে দেখো রাজ্যপালের ভূমিকা কি রয়েছে। রাজ্যপালের ভূমিকা রয়েছে, রাজ্যপাল রাজ্যের নামমাত্র প্রধান হিসেবে কাজ করেন এবং প্রকৃত ক্ষমতা কিন্তু মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে। ওকে, রাজ্যপালের ভূমিকার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী নিয়োগ, অর্থাৎ রাজ্যপালের যে ভূমিকা বা তার যে কার্যক্রম, সে কি কি কার্যক্রম রয়েছে, যেমন মুখ্যমন্ত্রীকে তিনি কিন্তু নিয়োগ করেন। ওকে, তারপরে দেখো বিধানসভা তিনি কিন্তু ভেঙে দিতে পারেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে তিনি যখন শপথ বাক্য পাঠ করান বা নিয়োগ করেন, তারপরে তিনি কিন্তু চাইলে বিধানসভা ভেঙে দিতে পারেন এবং তার জন্য কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে। ওকে, এবং রাজ্য আইনসভা কর্তৃক পাশ করা বিলগুলিতে তিনি কিন্তু সিগনেচার করে সেটাকে সম্মতি দেন। ওকে, তো এটা হচ্ছে রাজ্যপালের ভূমিকা বা রাজ্যপালের যে কার্যক্ষমতা সেগুলোর মধ্যে পড়ছে। দেখো রাজ্যপাল রাজ্যের নামমাত্র প্রধান হলেও তার কিন্তু এই সমস্ত পাওয়ারগুলো রয়েছে, তো এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্যটা কী ছিল। তো দেখো ভারত স্বাধীনতার পর যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগু হয়েছিল, যেটা 1951 সালে লাগু হয়েছিল এবং পরিকল্পনা কাল ছিল 1956 সাল পর্যন্ত, 5 বছর। ওকে, তো সেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্ল্যানিং কী ছিল, মূল লক্ষ্য কী ছিল। তো মনে রাখবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কৃষি খাতে উন্নয়ন, আর তার ঠিক দ্বিতীয় বছর মানে দ্বিতীয়বার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল কিন্তু শিল্পায়ন। ওকে, তো এই দুটাই কিন্তু পরীক্ষাতে আসে, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হবে কৃষি উন্নয়ন আর দ্বিতীয়টা হয়ে যাবে দ্রুত শিল্পায়ন, এগুলো মনে রাখবে। তো দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের এই বছর কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যেমন দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনাটি হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ওকে, তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসে যে কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তো দেখো এই পরিকল্পনায় দেশের কৃষিখাতকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়, আর জওহরলাল নেহরু সংসদে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেছিলেন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, 1947 অর্থাৎ ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রচুর বার এসেছে। 1947 অর্থাৎ ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, মনে রাখবে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর কি, ক্লিমেন্ট অ্যাটলি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যায় এবং কেন। তো দেখো স্বাধীনতার পর কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালোই চলছিল, কিন্তু মনে রাখবে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কিন্তু শেষ হওয়ার আগেই তা কিন্তু শেষ হয়ে যায় বা সেটাকে কিন্তু শেষ করে দেওয়া হয়। এর কারণ কি, সরকার পরিবর্তনের কারণে। ওকে, তো সরকার পরিবর্তনের কারণে কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যায়, এটা মনে রাখবে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নলিখিত কোন লক্ষ্যটি সরাসরি জনগণের সাথে সম্পর্কিত। তো দেখো পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা এটা তোমরা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে, তোমাদের ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক। তো দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে এই 4টে অপশনের মধ্যে দেখো বিকাশ রয়েছে, আধুনিকীকরণ রয়েছে, সমতা রয়েছে এবং স্বনির্ভরতা রয়েছে। তো এই 4টে অপশনের মধ্যে কোনটি জনগণের সাথে সম্পর্কিত। তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমতা। ওকে, সবার সমান অধিকার, এটাতেই কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোতে মেন ফোকাস করা হয়েছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, কলিঙ্গ মহোৎসব এটি কোন রাজ্যে পালিত হয়। দেখো উৎসব থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আসাম হবে সঠিক উত্তর, নাকি মহারাষ্ট্র, নাকি কর্ণাটক, নাকি উড়িষ্যা। কলিঙ্গ মহোৎসব, তো দেখো মনে রাখবে কলিঙ্গ মহোৎসব এটি কিন্তু উড়িষ্যা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ
উৎসব। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, ধিবেহি ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? দেখো ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো হচ্ছে শ্রীলঙ্কা রয়েছে, ভুটান রয়েছে, মায়ানমার রয়েছে, মালদ্বীপ রয়েছে। তো এই 4টি দেশের মধ্যে কোন দেশের সরকারি ভাষা হচ্ছে ধিবেহি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মালদ্বীপ। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? দেখো এই প্রশ্নগুলো শুধু তোমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরি সেই পরীক্ষাতে আসে না, তোমাদের কিন্তু ডাব্লিউপি বলো, তারপরে তোমাদের পিএসসির বিভিন্ন পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে যে সম্পত্তির অধিকার এটি কোন বিলের মাধ্যমে, কোন সংশোধনীর মাধ্যমে এটা মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো দেখো আগে কিন্তু সম্পত্তির অধিকার এটা কিন্তু একটি মৌলিক অধিকার ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, মনে রাখবে যে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই যে সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধনী, এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী তোমরা দেখে রাখবে। যেমন দেখো 36তম সংবিধান সংশোধনী, এর মাধ্যমে কি হয়েছিল? সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়। ওকে, 42 এবং 44 ভিভিআই, এই দুটো কিন্তু ভিভিআই। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছিল মনে রাখবে যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্যগুলো কিন্তু সংবিধানে লিপিবদ্ধ করা হয়। এছাড়া আমাদের যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় 3টি শব্দ যোগ করা হয়। কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। ওকে, তো এগুলো সবকটি কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল। আর 44তম তোমাদের প্রশ্নেই বললাম যে সম্পদের অধিকারকে কিন্তু মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর 61 দেখো, 61 হচ্ছে ভোট অধিকারের যে বয়স, সেটা কিন্তু 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। আগে কিন্তু 21 বছরের নিচে কিন্তু ভোট দেওয়া যেত না, কিন্তু 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটাকে কমিয়ে 18 বছর করা হয়েছে। বর্তমানে কিন্তু 18 বছর হলেই যে কোনো ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু ভোট দিতে পারে। আর দেখো 101তম সংবিধান সংশোধন, মোস্ট ইম্পর্টেন্ট, জিএসটি বিল কিন্তু চালু হয়, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা কিন্তু প্রবর্তিত হয়। সেটা হচ্ছে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন। তো এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, 1968 সালে মেক্সিকো সরকার নৃত্য নির্দেশনার জন্য কাকে স্বর্ণপদক প্রদান করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মৃণালিনী সারাভাই। এটি কিন্তু জিএস বা জিকের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, এটি কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটি হচ্ছে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ 1968 সালে কিন্তু এই পদক, এই স্বর্ণপদক প্রদান করা হয়। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। নেক্সট দেখো 18, মশা দ্বারা ছড়ানো এমন ভাইরাস নাম যেটা হচ্ছে মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে। অর্থাৎ মশা থেকে তৈরি হয় এমন একটি ভাইরাস যা আমাদের মাথায় কিন্তু একটা প্রদাহ সৃষ্টি করে। তো সেই ভাইরাসের নাম কি? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে জাপানিজ এনকেফ্যালাইটিস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী, অর্থাৎ জনগণনা অনুযায়ী, নিম্নলিখিত কোন ধারায় অভিবাসনের হার সব থেকে বেশি? অভিবাসন, অভিবাসন বলতে তোমার হচ্ছে জায়গা ছেড়ে বাসস্থান করা, বসবাস করা। গ্রাম থেকে গ্রামের মধ্যেই অভিবাসন সব থেকে বেশি, নাকি শহর থেকে শহরের মধ্যেই, নাকি গ্রাম থেকে শহরে, নাকি শহর থেকে গ্রামে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লাস্ট 2011 সালের আদমশুমারি অনুযায়ী গ্রাম থেকে গ্রামের যে অভিবাসন, সেটার হারই কিন্তু সব থেকে বেশি। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, গিরিনারের শিলালিপির জন্য বিখ্যাত শক শাসক কে ছিলেন? অর্থাৎ গিরিনারের শিলালিপি এটি বিখ্যাত কোন শক শাসকের আমলে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রুদ্রদামন। অর্থাৎ রুদ্রদামনের আমলে কিন্তু গিরিনারের শিলালিপি এটা কিন্তু তৈরি হয়েছিল।
অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং সালটা হচ্ছে আনুমানিক 150 খ্রিস্টাব্দে, 150 খ্রিস্টাব্দে। ওকে, তো দেখো এখানে সময়কালটা রয়েছে, সময়কাল, অবস্থান, গুরুত্ব এবং বিষয়বস্তু মনে রাখবে। তো দেখো গিরনারের শিলালিপি, এটি আনুমানিক 150 খ্রিস্টাব্দে এটি খোদাই করা হয়েছিল। এর অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে বর্তমান গুজরাটের জুনাগড় জেলার গিরনার পর্বতের পাদদেশে। গুরুত্ব কি দেখো, গুরুত্ব হচ্ছে এটি সংস্কৃত ভাষায় লেখা অন্যতম প্রাচীন দীর্ঘ শিলালিপি। বিষয়বস্তু কি? এই শিলালিপি থেকে সুদর্শন হ্রদ সংস্কার, রুদ্রদমনের প্রশাসনিক ক্ষমতা, সাময়িক বিজয় এবং পশ্চিমী ক্ষত্রপ বংশের ইতিহাস কিন্তু জানা যায়। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই নোট করে রাখবে, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো, কারণ এইখান থেকেও তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন কারণ বিশ্বায়নকে সহজতর করেছে? অর্থাৎ নিচের এই চারটির মধ্যে কিসের ফলে বিশ্বায়ন আরও চারিদিকে দ্রুত হারে বাড়ছে? এটা হচ্ছে বহুজাতিক সংস্থার পতন, যেটা কিন্তু কখনোই নয়, কারণ বহুজাতিক সংস্থা পতন হলে কিন্তু বিশ্বায়ন অত দ্রুত হারে গুরুত্ব পাবে না। ওকে, নেক্সট দেখো প্রযুক্তির দ্রুত উন্নতি, নাকি বিচ্ছিন্নতাবাদী নীতি, নাকি বর্ধিত শুল্ক ও বাণিজ্য বাধা? তো দেখো প্রযুক্তি বা টেকনোলজি যত দ্রুত হারে বৃদ্ধি পাবে তত কিন্তু বিশ্বায়ন হবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এগুলো প্রত্যেকটি, বাকি যে তিনটা অপশন রয়েছে এগুলো প্রত্যেকটি কিন্তু বিশ্বায়নকে একটি বাধা সৃষ্টি করবে। ওকে, সুতরাং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। 1906 সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? তৃতীয় আগা খান, স্যার সুলতান মোহাম্মদ শাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, নাকি নবাব সলিমুল্লাহ খান? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, তৃতীয় আগা খান। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। ভারতীয় অর্থনীতির তৃতীয় খাদের অন্তর্গত কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমাদের রেল, জিডি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি বারবার এসেছে যে আমাদের ভারতের অর্থনীতির তৃতীয় খাত কোনটাকে বলা হয়। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সরকারি প্রশাসনকে বলা হয় তৃতীয়াত খাত। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। খাদ্য আমদানির উপর ভারতের যে নির্ভরতা, সেই নির্ভরতায় সবুজ বিপ্লব কী প্রভাব ফেলেছিল? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যে ভারতের খাদ্য আমদানি করা হয়। ওকে, আমাদের খাদ্য কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তো যখন সবুজ বিপ্লব হলো, যখন চারিদিকে আমাদের ভারতবর্ষে প্রচুর শস্য উৎপন্ন হলো, তখন কিন্তু অবশ্যই এই যে খাদ্য আমদানি, সেই যে খাদ্য আমদানি বা বিভিন্ন দেশ থেকে খাদ্য আনা, সেটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছিল। এটা কিন্তু আমাদের লাভ হয়েছে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে খাদ্য আমদানির উপর যে নির্ভরশীলতা সেটা কিন্তু কমেছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন। রাজ্য সরকারের কার্য পরিচালনা সুবিধার্থে নিয়মাবলী তৈরি করে কে? রাজ্যের রাজ্যপাল, নাকি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, নাকি রাজ্যের মুখ্য সচিব, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী? সঠিক উত্তর কী হবে? তো দেখো প্রত্যেকটা রাজ্যে কার্য পরিচালনা সুবিধার্থে নিয়মাবলী রচনা করেন রাজ্যের রাজ্যপাল, সেই ক্ষমতা কিন্তু রাজ্যপালের হাতে রয়েছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 26। ভারতের কোন রাজ্যে ফাল্গুন মাসের প্রথম বুধবার আলি আয়ে লিগাং এই বসন্ত উৎসব পালন করা হয়? দেখো উৎসব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতের অসম রাজ্যে, মনে রাখবে এটা অসম রাজ্যে কিন্তু এই উৎসবটা পালন করা হয়, আলি আয়েং লিগাং। এই উৎসবটা কিন্তু বসন্ত মাসে কিন্তু পালন করা হয়। ওকে, নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো সবুজ শৈবাল প্রজাতি যা সাধারণত স্টোন ওয়ার্ড নামে পরিচিত প্রায় উদ্ভিদের সাথে ভুল করা হয়? কোন সবুজ শৈবাল প্রজাতি যার সঙ্গে এটা ভুল করা হয়? সেটা হবে চারা, CHARA, চারা। বাংলার কিন্তু ওই চারা নয়, হ্যাঁ, এটা হচ্ছে নামই হচ্ছে চারা, CHARA। তো দেখো এটি কিন্তু একটি সবুজ শৈবাল প্রজাতি। চারা হলো চারোফাইট বিভাগের অন্তর্ভুক্ত একটি সবুজ শৈবাল
একটি গণ বা প্রজাতি, যা কিন্তু সাধারণত স্টোন ওয়ার্ড নামে পরিচিত। পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে, একদম শর্টকাটে প্রশ্ন, যে নিচের কোনটিকে স্টোন ওয়ার্ড বলা হয়? নিচের কোনটিকে স্টোন ওয়ার্ড বলা হয়? মনে রাখবে চারা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, VR আম্বেদকর কোন সালে মহার সত্যাগ্রহের নেতৃত্ব দেন? তো দেখো আমাদের সংবিধানের জনক কাকে বলা হয়? আমাদের সংবিধানের জনক বলা হয় ডক্টর VR আম্বেদকর। ওকে, তো তিনি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1927 সালে 1927 তিনি কিন্তু এই মহার সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল অস্পৃশ্যদের জনসাধারণের জলের উৎস, বিশেষ করে যে তাদের চাওদার ট্যাঙ্ক ব্যবহার যে তাদের নিষিদ্ধ করা হয়েছিল, সেই অধিকারটাকে প্রতিষ্ঠা করা। ওকে, তো দেখো যারা কিন্তু নিচু শ্রেণীর লোক, তাদেরকে কিন্তু যে সবাই যেখান থেকে জলটা ব্যবহার করতো, তাদের সেখান থেকে জল নিতে দেওয়া হতো না। ওকে, বিশেষ করে যে চাওদার ট্যাঙ্কগুলো থাকতো আগেকার যুগে। তো এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল যে তাদের জন্য সেটাকে কিন্তু তারা যাতে জল নিতে পারে সেই অধিকারটা প্রতিষ্ঠা করা। তো এর জন্য 1927 সালে ডক্টর VR আম্বেদকর তিনি কিন্তু এই মহার সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29, রোহিঙ্গা এরা কোন দেশের সাথে যুক্ত? রোহিঙ্গা সংকট এটি ভারতবর্ষের কোন প্রতিবেশী দেশ থেকে ভারতসহ বিভিন্ন অঞ্চলে আগত শরণার্থীদের সাথে যুক্ত? অর্থাৎ রোহিঙ্গা কাদের বলা হয়? কোন দেশের বাসিন্দাদের রোহিঙ্গা বলা হয়? একদম সহজ প্রশ্ন, মায়ানমার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 30, পরিবেশন কলা সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থ নাট্যশাস্ত্র কোন ঋষি রচনা করেছিলেন? বাল্মীকি, শাক্য, অগস্ত্য নাকি ভরত? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভরত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, বা তোমাদের একদম শর্টকাট প্রশ্ন, নাট্যশাস্ত্র এর রচয়িতাকে? নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন ভরতমুনি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ, যেমন দেখো নাট্যশাস্ত্র এটি কার রচয়িতা? ভরতমুনি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সূর্য সিদ্ধান্ত এটি কার রচয়িতা? আর্যভট্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দানসাগর এটি কার রচয়িতা? বল্লাল সেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অষ্টাধ্যায়ী এটি হয়ে যাবে পাণিনি। দেখো রামচরিত এবং রামচরিত মানস এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এই দুটোই কিন্তু অনেকের গুলিয়ে যায়। মনে রাখবে রামচরিত এটা হলো সন্ধ্যাকর নন্দীর রচিত, আর রামচরিত মানস এটা হচ্ছে তুলসী দাসের রচিত। গীত গোবিন্দ এটা হয়ে যাবে জয়দেব। দানসাগর এবং অদ্ভুত সাগর এটা হয়ে যাবে বল্লাল সেন। আর মঙ্গল কাব্য এটা হয়ে যাবে বিজয় গুপ্তের রচিত। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তোমাদের 30টি প্রশ্ন উত্তর এসএসসি জিডি পরীক্ষার জন্য। তো আজকের এই প্রথম ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা কতগুলো করে প্রশ্ন চাইছো প্রত্যেক দিন আমরা কিন্তু টার্গেট করেছি 30টি করে তোমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন করাবো, বা তোমাদের কি ডিমান্ড রয়েছে, বা তোমাদের জিডি পরীক্ষার জন্য কোন জিকে ক্লাসের প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু পরবর্তীতে তোমাদের সামনে ক্লাসগুলো আনবো। ওকে, তো দেখো তোমাদের সামনেই কিন্তু জিডি পরীক্ষা হতে চলেছে। এই জিডি পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে জিডি সাজেশন দেওয়া হচ্ছে, লাস্ট মিনিট সাজেশন, যেখানে তোমাদের কী কী থাকবে? জিএস থাকবে, ইংলিশ থাকবে, গণিত থাকবে এবং রিজনিং থাকবে। মাত্র 299 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই লাস্ট মিনিট ফুল সাজেশন পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন, ক্লাস, নোট এগুলো পেয়ে যাবে মাত্র 299 টাকার বিনিময়ে। তো তোমরা যদি এই সাজেশনটা সংগ্রহ করতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। অথবা তোমরা যারা রেলের জন্য প্রিপারেশন করছো, রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য, দেখো টিসিএস এর আধুনিক প্যাটার্ন এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাস করানো হবে। এইখানেও তোমরা ফুল সিলেবাস যেমন জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, রিজনিং, বিজ্ঞান এগুলো প্রত্যেকটি বিষয় পেয়ে যাবে মাত্র 399 টাকার বিনিময়ে। 20 মাস থেকে অলরেডি তোমাদের কিন্তু এই আরআরবি বন্দে ভারত ব্যাচ শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা এই রেলের ব্যাচে ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, আর তোমাদের এই সমস্ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, এবং এই সমস্ত প্রত্যেকটা সুবিধা পেয়ে যাবে। তো এর জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।